প্রবাহ খারাপ, প্রবাহ বাজে, প্রবাহ অমুক, প্রবাহ তোমাকে আমি একটা কথা বলিনি, জাস্ট প্রবাহ আমার কতটা ভালোবাসে আমি জানি না, বাট এইটুকু জানি ওর কাজ আর ওর মায়ের কথা, এই দুটো হচ্ছে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখনও লিখে দিচ্ছি, প্রবাহর সাথে আমার যত ঝামেলাই হয়ে যাক, এরকমও হয়েছে বিয়ের আগে। আর এই নন্দিনী ভট্টাচার্য, আমি জানি না আপনি ম্যারিড কিনা, কাউকে কখনো ভালোবেসেছেন কিনা, আপনি ছেড়ে আসার কথাটা এত ইজিলি বললেন। আমার কাছে ছেড়ে আসাটা অপশন ছিল না। আমার মনে হয়েছিল আমি থাকতে পারবো, মানিয়ে নেবো, একসাথে থাকবো, শেষ অবধি থাকবো, এটা আমার মনে হয়েছিল। প্রবাহ আমাকে কটা গিফট দিল, আমি প্রবাহকে কটা গিফট দিলাম, আমি এগুলো হিসাবই করিনি কখনো। আর ভিডিওতে দেখানো সবসময় যা সারপ্রাইজ প্ল্যান করার আমি করতাম, সেটা আমার আশেপাশে সব লোকজন জানতো, তাতে আমার কোনো দুঃখ নেই যে আমাকে সারপ্রাইজ দিত না। হ্যাঁ, আমি ওর সাথে ঝামেলা করতাম মাঝে মধ্যে যে একটা তো গোলাপ আনতে পারো, এইটুকু অবধি, এর থেকে বাড়াবাড়ি কোনোদিন কিছু করি। শায়কের সাথে দেখা হতো, ইভেন এরকমও হয়েছে প্রবাহ নিজেও আমাদের সাথে গেছে। বেকার বেকার কেন শায়ককে এখানে টেনে আনা হচ্ছে আমি জানি না, হয়তো ফার্স্ট মেসেজটা আমি শায়ককে করেছি বলে তাই। তাও শায়ককে আমি এটা লিখেছিলাম, ভাই আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না মরবো? শায়ক বললো আর ইউ ম্যাড? আমি বললাম যদি মরে যাই, মরার আগে আমার কটা কথা বলার আছে, তুই কি শুনবি? ততক্ষণে শায়ক একে তাকে কল করে দিয়েছে। আমার অনেক কিছু বলার ছিল। সেই বলাগুলোর মধ্যে হচ্ছে, প্রবাহর সাথে আমার নর্মালি কোনোদিন কোনো ঝামেলা হয় না। যখন বা যে সময় প্রবাহ ওর মায়ের কথা শোনে, প্রবাহর আমার মা আমাকে যখন মেসেজ করে, বা আমার মা কেন, আমার যে কোনো বন্ধুবান্ধব যখন আমাকে মেসেজ করে, আমি কারোর মেসেজ এনক্রিপ্ট করে রাখি না। প্রবাহর ক্ষেত্রে শুধু মায়ের মেসেজটা এনক্রিপ্ট থাকে। আমাকে সবাই বলেছে পাইলটদের ক্যারেক্টার ভালো হয় না, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, সবাইকে বলেছি যে ভগবানও যদি নেমে এসে আমাকে বলে যে প্রবাহর ক্যারেক্টার খারাপ, সেটা আমি মানবো না। আমি সেই বিশ্বাসের জায়গাটাতে ছিলাম আমি। আর ইভেন প্রবাহও জানতো যে আমিও প্রবাহকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর, কথা পর্যন্ত বলি না। আমার মাকে ছাড়তে হবে। আমি লাস্ট ভিডিওতেও এটাই বলেছি, আমার মাকে ছাড়তে হবে। কেন না, কোনো কারণে ওর আমার মাকে পছন্দ না, আমার মা দেখতে ভালো না, আমার মা কথা বলতে পারে না, অনেক কিছু। তো এটা নিয়ে 7-8 মাস আগেও অনেক বড় ঝামেলা হয়, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। যেখানে আমি জানি যে সেপারেশনের ডিসিশন সবসময় জাজ বা উকিলের থাকে, সেখানে আমার শাশুড়ি মা মাঝখানে বসে আমাদের সেপারেশন ডিসাইড করে। আমাকে এটাও বলে জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আর এখন যদি এই কথাগুলো প্রবাহর ফ্যামিলি ডিসঅ্যাগ্রি করে, আমার কাছে প্রুফ আছে, কারণ আমি জানতাম যে এরকম কিছু একটা হবে। আমি ভিডিও রেকর্ড করছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই আমাকে বলে শুতে আসবে ছেলের পাশে, শুতে আসতে হবে না, চলে যাও। এই কথাগুলো তোমরা হয়তো আগেও শুনেছো, তাই আমি আবার বলছি। মাকে রিপ্লেস করে আমি কাউকে নিয়ে যাব না, সেটা পছন্দ হয়নি। প্রথম বেশ কিছু শোতে ওরাও গেছে, গাড়ি নিয়ে একসাথে সবাই গেছি, সেটা পছন্দ হয়নি। কেন? ওনাদের বক্তব্য সব টাকা পয়সা আমার ওদিকে চলে যাচ্ছে। আমার একটাই তখন বক্তব্য ছিল, আমি মেয়ে হয়েছি বলে কি আমার সব শেষ, আমার বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য সব শেষ? আমি প্রবাহ এখনও আসুক, সামনে দাঁড়াক, প্রবাহকে আমি বলেছিলাম যে আমি এখনই বিয়ে করবো না, বছর 2 টাইম নেবো, আমার ভাইটা স্ট্যান্ড করুক, ভাই কিছুটা চাকরি করুক, যাতে আমার ঘাড়ে সেই চাপটা না থাকে, যাতে তোমরা বলতে না পারো যে সব ওদিকে চলে যাচ্ছে। আমি 2 বছর টাইম চেয়েছিলাম, কিন্তু প্রবাহর জেদ ছিল এই বছরই বিয়ে করবে, 2024-এ। আমি আর একটা কথা বলিনি, আমি রাজি হয়েছি। তাছাড়া প্রবাহ আমার বাড়িতে বসে ভাইকে বলেছে, চিন্তা করছিস কেন, যেখানে তো দিদি আটকে যাবে সেখানে আমি আছি, আমি পড়াবো। কিন্তু আজ অব্দি ভাইকে না একটা ফোন করে জিজ্ঞেস করেছে তোর কী লাগবে, কী হচ্ছে, কী সমস্যা, কোথায় সমস্যা, কোনোদিন আমার ভাইকে জিজ্ঞাসাও করেনি। উল্টে দর্পণকে তো আমি নিজের ভাইয়ের মতো দেখি, দর্পণ আমার ভাইয়ের মতোই। দর্পণে মাঝে মধ্যে বেশ কিছু আবদার থাকতো আমার কাছে, আমি সেগুলো যতটুকু পারতাম ফুলফিল করতাম, যতটুকু পারতাম। ও মিনি চেঞ্জ করো, তোমার মাকে দাও, আমার কিচ্ছু লাগবে না, আমি জাস্ট তোমার বউ, আমার এই নামটুকু লাগবে। তো সেখানে দাঁড়িয়ে রেজিস্ট্রি করতে চাইনি। উল্টে আমাকে তখন বললো যে, শাশুড়ি মা বললো আমার ভাইকে যে ঘর থেকে বেরিয়ে যা, নিয়ে চলে যায় একে, সেপারেশনে থাকুক। আমি প্রভার দিকে জাস্ট তাকালাম, ও ব্যালকানির দিকে দাঁড়িয়ে ছিল, আমি প্রভার দিকে তাকালাম, প্রভা বললো হ্যাঁ চলে যাও, কী হবে দেখে চলে যাও, সেপারেশনে থাকুক, কাজে দেবে। তারপরে বিশ্বাস করবেন, আমি কুকুরের মতো প্রায় 1.5 মাস ধরে বাড়িতে এটা আনতে সেটা আনতে, আমার হেলমেট লাগবে, আমি একটা হেলমেট কিনে নিতে পারতাম না, আমি আমার বাইকের হেলমেট লাগবে, আমার একটা জুতো রয়েছে, আমার 2টো জামা লাগবে, এই করতে করতে আমি মাঝে মধ্যেই আমি গেছি। যখনই গেছি তখনই প্রভাবকে আমি বলেছি যে একবার বলো না থাকতে, আমি থেকে যাচ্ছি। তো বাবা বের করে দিয়েছে, আমার কোনো যায় আসে না, তুমি শুধু বলো একবার থাকতে, আমি থেকে যাচ্ছি। তখনও অবধি প্রভাবের বক্তব্য না থাকতে হবে না, যাও সেপারেশন ঠিক আছে। এখন অনেকে বলবে একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে কেন এরকম করেছে, বেরিয়ে আসা উচিত ছিল। তাহলে ভালোবাসা শব্দটার অর্থ কোথায় রইলো? নন্দিনী ভট্টাচার্য বারবার করে যে এই কথাটা বলছে, বেরিয়ে আসতে হতো। এত ইজি বেরিয়ে আসা একটা ভালোবাসার সম্পর্ক, একটা প্রেমের বিয়ে, ওর দিকে কি ছিল জানি না। আমি তো প্রচণ্ড ভালোবেসেছি, প্রচণ্ড। আমি ভোরবেলা 4টে বাড়ি ঢুকেছি, শেষ করে যখন আমাদের রান্না দিদি ছিল না, আমি 8টায় উঠে ওর জন্য ব্রেকফাস্টও তৈরি করেছি না ঘুমিয়ে। এগুলো কোনো খোটার কথা না, আমি ভালোবাসার দিক থেকে বলছি।
অনেক দিন ধরে খুব ইচ্ছা যে আমিও মা হব, আমারও একটা বাচ্চা হবে। প্রবাহকে আমি ছাড়তে চাইনি, বা এখনও ছাড়তে চাই না আমি প্রবাহকে। আমি লাস্ট যে লাইফটা করেছিলাম আমি কিন্তু কাউকে কোনো ব্লেম করিনি। আমি শুধু একটা কথা বলেছি যে মা স্বামী সংসারের মধ্যে কাউকে চয়েস করতে পারছি না। মাঝে গাদি গুচ্ছে মিডিয়া ঢুকে গেছে, আমার মা ইমোশনাল হয়ে গেছে, আমার দিদিভাই ইমোশনাল হয়ে গেছে, কারণ যদি আমার কিছু হয়ে যেত ফার্স্ট অফ অল ওদের যেত। তো সেই বেসিসে ওরাও বলেছে, ওদের যা যা বলার ছিল ওরা সবটাই বলেছে। আমি এখনও বলছি আমি প্রবাহকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড, কারণ প্রবাহ